বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন দ্বিতীয় পত্রের অধ্যায় 1 পরিবেশ রসায়নের একটি সৃজনশীল, যেই সৃজনশীলটি সকল বোর্ড 2018 এর সৃজনশীল 5। এই সৃজনশীল 5 নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই সমাধানটি আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাতে চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকবে এবং বুঝতে চেষ্টা করবে। চলো আর কথা না বাড়িয়ে আমি আমার আলোচনায় প্রবেশ করি। দেখো, আমি বোর্ডে সৃজনশীলটি লিখে রেখেছি, সকল বোর্ড 2018 সৃজনশীল 5-এর সমাধান, এবং এই সৃজনশীলটি পরিবেশ রসায়নের অধ্যায় 1 রসায়ন দ্বিতীয় পত্র। দেখো, উদ্দীপকের মধ্যে দুটি সিলিন্ডার দেওয়া আছে। একটি সিলিন্ডারের আয়তন হচ্ছে 110 লিটার, এটাকে গ্যাস সিলিন্ডার 1 নামে আখ্যায়িত করা হয়েছে। দ্বিতীয় সিলিন্ডারটি হচ্ছে 200 লিটার আয়তনের এবং এটি হচ্ছে গ্যাস সিলিন্ডার 2। এরপরে দেখো ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে, সিলিন্ডার 1 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 অ্যাটমসফিয়ার এবং সিলিন্ডার 2 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। এরপরে লেখা আছে গ, উদ্দীপকে উল্লিখিত তাপমাত্রা ও চাপে সিলিন্ডার 1 কত গ্রাম মিথেন গ্যাস ধারণ করতে পারবে তা হিসাব করো। ঘ, গ্যাস পরিবহনের জন্য, ঘতে দেখো গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডারটি অধিকতর উপযোগী, গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করো। তাহলে আমি তোমাদেরকে সৃজনশীলটি পড়ে শোনালাম। গ্যাস সিলিন্ডার যেটা 1, সেটার আয়তন হচ্ছে 110 লিটার, আর দ্বিতীয় যে গ্যাস সিলিন্ডার সেটার আয়তন হচ্ছে 200 লিটার। গতে প্রশ্ন করেছে আমাদেরকে, আগে আমরা গ শেষ করে তারপর ঘতে আরও ডিসকাস করব। গতে শুধুমাত্র চেয়েছে কি, যে উদ্দীপকে উল্লেখিত তাপমাত্রা ও চাপে সিলিন্ডার 1 কত গ্রাম মিথেন গ্যাস ধারণ করতে পারবে। অর্থাৎ গ্যাস সিলিন্ডার 1 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত গ্রাম মিথেন গ্যাস ধারণ করতে পারবে তা আমাদের হিসাব করতে হবে। এটা সহজে আমরা হিসাব করতে পারবো, কারণ আমাদের হিসাব করার জন্য একটি সমীকরণ আছে বা সূত্র আছে, আমরা সেটা প্রয়োগ করব। আসো আমরা প্রথমে গ করব। গ, বিসমিল্লাহির রহমানির রহিম। গ শুরু করছি। আমরা জানি, এভাবে লিখব, আমরা জানি দেখো কি জানি, PV ইকুয়াল টু W/m RT, এটা জানি আমরা। দেখো PV ইকুয়াল টু W/m RT, এটা আমরা পড়েছি। এখন জাস্ট এখান থেকে W-টা বের করতে হবে। দেখো, বা W ইকুয়াল টু কী হবে, দেখো বা W ইকুয়াল টু হবে এরকম, PV তারপরে M, মানে এই তিনটা একসাথে গুণ হলো, আর W ইকুয়াল টু RT নিচে যাবে, RT। আমি একটু সংক্ষিপ্তভাবে লিখে ফেললাম। এইটা যদি গুণ করি PBM হবে, আর দিকে হবে WRT, পরে W ইকুয়াল টু হবে কি PBM/RT। এটা এইখানে দেখো, এখানে কি কি দেওয়া আছে আমরা তা লিখব। এখানে কি কি দেওয়া আছে জাস্ট এটা লিখব। দেখো P চাপ, দেখো সিলিন্ডার 1 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। তাহলে আমি তাপমাত্রা ধরবো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন P ইকুয়াল টু চাপ, P ইকুয়াল টু হচ্ছে 200 অ্যাটমসফিয়ার, 200 অ্যাটমসফিয়ার। এরপর দেখো আয়তন, V ইকুয়াল টু আয়তন, সিলিন্ডারের আয়তন 110 লিটার, তাহলে 110 লিটার, 110 লিটার। এরপর দেখো আর কি লাগছে, এরপর লাগবে T। দেখো এটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তোমরা জানো T ইকুয়াল টু হবে 273 যোগ 27, এটা হবে কেলভিন। এরপর এটা আসবে 300 কেলভিন, 300 কেলভিন যোগ করলে 300 কেলভিন আসবে। এরপরে দেখো R ইকুয়াল টু 0.0821। দেখো R ইকুয়াল টু হচ্ছে 0.0821
পার মোল পার কেলভিন। দেখো লিটার অ্যাটমসফিয়ার, লিটার, তারপরে অ্যাটমসফিয়ার, এটার একক পার মোল পার কেলভিন। আমি আবার বলি, এটা মুখস্থ বসাতে হবে আমাদের। আর এর মান লিটার বায়ুমণ্ডল এককে বসাবো আমরা। আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। লক্ষ্য করো, চাপ যদি অ্যাটমসফিয়ার ইউজ করো তাহলে আর এর মান বায়ুমণ্ডল এককে ইউজ করতে হবে। তখন আর এর মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। লক্ষ্য করো, আমরা আর লিখে ফেললাম। তাহলে এখানে ছিল 1 2 3 4 5টা, তো 4টা হয়ে গেছে। আর শুধু একটা মান কি, সেটা হচ্ছে এম। এম হচ্ছে মিথেনের আণবিক ভর। এম মিথেনের আণবিক ভর হচ্ছে 16। কিভাবে? CH4, দেখো CH4, তো CH4 এর মধ্যে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 আর হাইড্রোজেন হচ্ছে 1। তো যেহেতু 4টা আছে, 4 একে 4, 12 যোগ 4, তাহলে কত হলো? 16। তাহলে সরাসরি আমরা এম ইকুয়াল টু লিখে ফেলবো এম। যেহেতু এখানে জায়গা নেই, তাহলে আমরা একটু কমা দিয়ে, এই জায়গায় একটু কমা দিই, এম ইকুয়াল টু, দেখো এম ইকুয়াল টু 16 গ্রাম পার মোল। এই যে গ্রাম পার মোল। লক্ষ্য করো, মুখোমুখি হিসাব করে ফেললাম। কার্বন 12 আর হাইড্রোজেনের 1 ইন্টু 4টা যেটা আছে 4, 16 হলো। 16 গ্রাম পার মোল। আণবিক ভরের একক হয় না, কিন্তু যদি তুমি এটাকে গ্রাম পার মোলে যদি মোল করো তাহলেই তাকে গ্রামে প্রকাশ করতে হবে। 1 মোল ইকুয়াল টু হচ্ছে 16 গ্রাম। 1 মোল ইকুয়াল টু 16 গ্রাম, মানে গ্রাম পার মোল। তো এখানে গ্রাম পার মোল দিতেই হবে। বাকি সব এককের সাথে ঠিক রাখতে হলে তোমাকে আণবিক ভর এখানে এত গ্রাম পার মোল লিখতে হবে। আচ্ছা, 16 গ্রাম পার মোল। তাহলে মানগুলো আমি এখন বসিয়ে দিচ্ছি। বা W ইকুয়াল টু, লক্ষ্য করো, পি এর মান হচ্ছে 200 ইন্টু ভি এর মান হচ্ছে 110 ইন্টু এম এর মান হচ্ছে 16, আর এর মান হচ্ছে 0.0821 ইন্টু টি এর মান হচ্ছে 300। এটা করলে কত আসবে তা আমি হিসাব করে রেখেছি। জাস্ট এটা তোমাদেরকে আমি হিসাবটা দেখে বসিয়ে দিচ্ছি। হিসাব করে পাওয়া যাচ্ছে যেটা, সেটা হচ্ছে 14291 ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু হচ্ছে 14291.52 গ্রাম। অর্থাৎ দেখো 14,291.52 গ্রাম। 14,291.52 গ্রাম যদি তুমি কেজিতে কনভার্ট করো, তখন এটাকে 1000 দিয়ে ভাগ করলে 14.29 কেজি হবে। আমরা সেটার দিকে যাচ্ছি না, এত গ্রাম অ্যান্সার, কাজ শেষ আমাদের। তাহলে উদ্দীপকে উল্লেখিত তাপমাত্রা ও চাপে সিলিন্ডার 1 কত গ্রাম মিথেন গ্যাস ধারণ করতে পারবে তা হিসাব করো। ব্যাস, ডাব্লিউ ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। তাহলে সিলিন্ডার 1 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 14,291.52 গ্রাম মিথেন গ্যাস ধারণ করতে পারবে। আমাদের কমপ্লিট। ছোট্ট একটি অঙ্ক দিয়েছিল। দেখো, এই সৃজনশীলটি যারা অ্যান্সার করেছে তারা সত্যি অনেক বুদ্ধিমান। তার কারণ হচ্ছে এই সৃজনশীলটির গয়ের মধ্যে গাণিতিক সমস্যা, ঘয়ের মধ্যেও গাণিতিক সমস্যা। ফলে এই গাণিতিক সমস্যা দেওয়ার কারণে ফুল মার্কস পাবে, তার A+ ওঠাতে অনেক বেশি ইজি হবে। তো আসো, কমপ্লিট করলাম। এবার গ্যাস। দেখো ঘতে কি লেখা আছে, গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডারটি অধিকতর উপযোগী, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা এটা মুছে ফেলবো, এখন নিয়ে আলোচনা করব। শেষ করলাম আমরা। লক্ষ্য করো, ঘতে কি বলা আছে, যে দুটি গ্যাস সিলিন্ডার এখানে আছে। গ্যাস তো পরিবহন করতে হয়, ট্রাকের মধ্যে নিয়ে সিলিন্ডারগুলো নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে। এখন এই দুইটা সিলিন্ডারের মধ্যে কোনটা ভালো হবে? তো তোমাদেরকে অঙ্কটা করানোর আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, প্রত্যেকটা সিলিন্ডার কিন্তু একটা চাপ সহ্য করতে পারে, এটা নির্দিষ্ট সীমা আছে। ওই সীমার অতিক্রম করে ফেললেই ওই সিলিন্ডার ফেটে যায়। দেখো, বিভিন্ন ধরনের গ্যাস সিলিন্ডার ফেটে বিভিন্ন দুর্ঘটনা ঘটে, তোমরা শুনেছ। এখন তাদের লিমিটটা জানতে হবে। ওই লিমিট যদি ক্রস করে ফেলে তাহলে সিলিন্ডার ফেটে যাবে, আর লিমিটের নিচে যদি থাকে তাহলে ফাটবে না।
এখন দেখো এই যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই আমার গ্যাস সিলিন্ডার 200 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। এখন এখানে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্বিতীয় সিলিন্ডারটি 50 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে, মানে দুইটা সিলিন্ডারের সহ্য ক্ষমতা দেওয়া আছে। এখন আমাদের তাপমাত্রা কত? 27 আর 37 এর মধ্যে। এখন তো সাধারণত গরমকালে বা যে কোনো সময় তাপমাত্রা দেখা ম্যাক্সিমাম 40-এ যায়, তো এখানে ধরে নেব আমরা ম্যাক্সিমাম 37, এরপর নিচের তাপমাত্রা আছে। এখন এই তাপমাত্রাগুলোতে তাদের চাপ কত হয় সেটা আমাদের টেস্ট করতে হবে। টেস্ট করে আমরা দেখব। তো প্রথমে ফার্স্ট সিলিন্ডারের জন্য টেস্ট করব, তারপরে সেকেন্ড সিলিন্ডারের জন্য টেস্ট করব। তোমরা জানো যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে চাপ বৃদ্ধি পায়, শর্ত হচ্ছে আয়তন স্থির থাকতে হবে। গেলুসাকের চাপের সূত্রের মধ্যে তোমরা দেখবে বলা আছে স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ কেলভিন তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ পি সমানুপাতিক টি। এইটা দেখো পি সমানুপাতিক টি, এটা কেলভিন তাপমাত্রা, তাহলে চাপ কেলভিন তাপমাত্রার সমানুপাতিক হবে। এই যে, তো এইটা থেকে আমরা কিন্তু সূত্র লিখতে পারি P1 V1, সরি P1 T1, দেখো P1 T1 ইকুয়াল টু P2 T2। এটা থেকে আমরা এই সূত্রটা তৈরি করতে পারি। শর্ত কি? আয়তন স্থির থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এই সিলিন্ডারের কি আয়তন স্থির থাকবে? হ্যাঁ, স্থির থাকবে। সিলিন্ডার তো লোহার তৈরি, তো 110 লিটার, এই 110 লিটার আয়তন ফিক্সড, আয়তনটা কমে যাবে না, বেড়ে যাবে না। শুধু এই আয়তনটা স্থির রেখে আমরা দেখব তাপমাত্রা পরিবর্তনের মাধ্যমে চাপ কিরূপ পরিবর্তন হয় সেটা দেখে আমরা বলতে পারবো কোনটা ইউজ করতে পারবো। আসো সেটা আমরা দেখব। এখন আমরা প্রথম সিলিন্ডারের জন্য ইউজ করছি। দেখো প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে আমরা ঘ করছি। প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে লক্ষ্য করো, প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, দেখো 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত অ্যাটমসফিয়ার চাপ সে সহ্য করতে পারে। আমরা এখন দেখব 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার চাপ কত হয়। তো প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ P2 হলে P1 বাই T1 ইকুয়াল টু কি হবে? দেখো ইকুয়াল টু P2 বাই T2। প্রশ্ন হচ্ছে কেন? কারণ আয়তন স্থির আছে। এদিকে লিখব যেহেতু আয়তন স্থির আছে। দেখো এদিকে লিখব যেহেতু আয়তন স্থির আছে। যেহেতু আয়তন স্থির আছে। দেখো আয়তন স্থির থাকলে এটা হবে। এরপরে দেখো আমরা পরের লাইনটা লিখব। আমরা করব কি? দেখো এই যে T1, এই T1 এর তাপমাত্রা আছে 27 ডিগ্রি, এরপরে P1 হচ্ছে 200 অ্যাটমসফিয়ার, পরে T2 হচ্ছে 37 ডিগ্রি, আমরা P2 বের করব। আমাদের টার্গেট কিন্তু P2 বের করা। দেখো প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ P2 হলে এরপরে যেহেতু আয়তন স্থির আছে, এটা মুছে ফেলবো বা এরকম লিখে নেই, বা দিয়ে দেখো কি লিখছি, দেখো এটা গুণ করো, যেহেতু P2 বের করব, বা P2 T1 ইকুয়াল টু দেখো কি হবে, বা P1 T2। দেখো আমি মাল্টিপ্লাই করলাম বা গুণ করলাম P2 T1, এই যে P2 T1 আর এদিকে গুণ করলাম P1 T2, ব্যাস। আমাদের কিন্তু টার্গেট হচ্ছে P2 বের করা। তা আমি মুছে ফেলবো, উপরের অংশটা মুছে ফেলবো। দেখো মুছে ফেললাম, আশা করি তোমরা এটা লিখেছো, মুছে ফেললাম।
এরপরে দেখো আমরা P2 বের করব, তো বা P2 ইকুয়াল টু হবে, লক্ষ্য করো, P1 T2, নিচে হবে T1, T1টা নিচে চলে যাবে, P1 T2 ডিভাইডেড বাই T1। ব্যাস, এবার আমি করব কি, মানটা বসিয়ে দেবো এখানে। এখানে দেখো কি কি এবার মানগুলো লিখব। এখানে P1 দেখো, P1 ইকুয়াল টু 200 অ্যাটমসফিয়ার, কারণ 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সে 200 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। এরপরে দেখো T1 273 যোগ 27 কেলভিন হবে, কেলভিন ইকুয়াল টু হবে 300 কেলভিন, 300 কেলভিন। এরপরে দেখো T2 দেখো 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, T2 ইকুয়াল টু 273 যোগ 37 কেলভিন, ফলে এটা হবে 310 কেলভিন, 310 কেলভিন। আর P2 ইকুয়াল টু হচ্ছে হোয়াট, P2 চাপ বের করব, বা P2 ইকুয়াল টু হবে, দেখো কত আসে, P1 কত 200 ইন্টু T2 মান কত দেখো 310 কেলভিন, 310 কেলভিন। এরপরে দেখো T1 কত 300, জাস্ট এখন হিসাব নিকাশ করার পরে যা আসবে সেটা লিখব। P2 কত আসে একটু লিখছি, দেখো এই ক্ষেত্রে P2 আসে 206 200 ইন্টু 310 ডিভাইডেড বাই 300 ইকুয়াল টু আসে 206.67 অ্যাটমসফিয়ার। যেহেতু অ্যাটমসফিয়ার এককে ছিল চাপ, তাহলে এটা এত অ্যাটমসফিয়ার হবে। তাহলে বুঝতে পারলাম প্রথম সিলিন্ডার 27 ডিগ্রিতে 200 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। যখন তার 27 ডিগ্রি থাকে তখন 200 অ্যাটমসফিয়ার চাপ হয়, এটা সে সহ্য করতে পারে। যেই মাত্র আমি তাকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যাব, তখন তার চাপ হয় 206.67। তাহলে 206.67 অ্যাটমসফিয়ার চাপ যখন হয়ে যাবে, তখন তো সে এটা সহ্য করতে পারবে না, ব্রাস্ট করবে, ফেটে যাবে। তাহলে তো তাকে দিয়ে আমি কি করতে পারবো না, পরিবহন করতে পারবো না। কেন পরিবর্তন করতে পারবো না, তার কারণটা শোনো। মনে করো 27 ডিগ্রিতে আছে, এখন তুমি করলে কি, গ্যাস সিলিন্ডার ট্রাকের মধ্যে উঠালে, স্বাভাবিকভাবেই হঠাৎ করে দেখা গেল কি সূর্যের প্রখর তাপে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল, দেখা গেল 37 হয়ে গেল। 37 যখন হয়ে গেল, তখন তার চাপ হয়ে যাবে 206.67। সাথে সাথে ওই ট্রাকের মধ্যেই এটা ব্রাস্ট হয়ে ট্রাকের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, অনেক ধরনের বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে। তাহলে আমি তাকে ব্যবহার করতে পারবো না, পরিবহনের জন্য তাকে নিতে পারবো না। হ্যাঁ, মনে করো ভাগ্যক্রমে ওই দিন বৃষ্টি ছিল, তাপমাত্রা অত রাইজ করেনি বা বেশি হয়নি, ফলে দেখা গেল কি তাকে নিয়ে যেত। কিন্তু এরকম রিস্ক নিয়ে তো চলাচল করা যাবে না, আমাকে আগে হিসাব করে ক্যালকুলেশনের মধ্যে থাকতে হবে যে আমাদের এই পরিবেশে এতটুকু তাপমাত্রা উঠে যেতে পারে, এতটুকুতে যদি উঠে যায় তাহলে তাকে কি ব্যবহার করে যাবে, সে কি ফেটে যাবে? হ্যাঁ ফেটে যাবে, তাহলে ব্যবহার করব না। যেমন মনে করো একটা সিলিন্ডার 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফেটে যাবে, তাহলে আমরা ইউজ করতে পারবো। কেন? কারণ আমাদের দেশের তাপমাত্রা ম্যাক্সিমাম 40-এ গেল, 45-50 হয় না। তাহলে ওই সিলিন্ডার আমি দিব্যি ব্যবহার করতে পারবো সুন্দরভাবে। ব্যাস, তাহলে ফাইনাল হলো এই, যেহেতু তাপমাত্রা 37-এ গেলে 206.67 অ্যাটমসফিয়ার চাপ হয়, তাহলে প্রথম সিলিন্ডার কিন্তু ব্যবহার করা যাবে না, পরিবহনের জন্য ব্যবহার করা যাচ্ছে না। আমরা এখন দ্বিতীয় সিলিন্ডারটির ক্ষেত্রে এইভাবে চাপ বের করব। কি চাপ বের করব? সে তো 37-এ আছেই, এবং 37-এ সে সহ্য করতে পারে 50 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, 37-এ 50 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে, 37-এ তো ব্যবহার করতে পারবোই। এবার দেখবো তার নিচের তাপমাত্রা কত, এই যে 27 ডিগ্রিতে তার চাপ কত হবে সেটা আমরা দেখে নেব, দেখে তারপরে কথাটা বলবো তাকে ব্যবহার করা ভালো হবে কিনা। আসো আমরা এখন এই মুহূর্তে দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে হিসাব নিকাশ করব। মুছে ফেললাম। দেখো এবার দ্বিতীয় সিলিন্ডার, দেখো দ্বিতীয় সিলিন্ডার
দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ। দেখো দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ P2 হলে এবার কি লিখব? P1 T1 ইকুয়াল টু P2 T2। দেখো স্থির তাপমাত্রা এখন আর লিখছি না, কারণ আমরা প্রথমে লিখেছি স্থির আয়তনে, এখন আর লিখব না। এরপরে দেখো বা দিয়ে কি লিখব? বা জাস্ট আমরা এখন কি বের করব P2, তাহলে P2 আবার আগের মতো P2 T1 ইকুয়াল টু P1 T2। দেখো P2 T1 এভাবে গুণ করলাম, আর গুণ, এরপরে এদিকে P1 T2। ব্যাস, এখন আমি মুছে ফেলবো, মুছে P2 বের করার জন্য লিখব। মুছে ফেললাম, আশা করি তোমরা লিখেছো। মুছে ফেললাম, বা দিয়ে লিখব। দেখো বা P2 ইকুয়াল টু হবে P1 T2। এরপরে হচ্ছে এখানে P2 আছে, এদিকে P1 T2, নিচে চলে যাবে T1। বাস, মুছে ফেললাম। এখন দেখো, এখন কাজ হচ্ছে এখানে দেখো আমরা মনে করছি 37 ডিগ্রিতে তো সে 50 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। তো এখানে আমরা এটা লিখব P1 ইকুয়াল টু, দেখো P1 ইকুয়াল টু এই যে 50 অ্যাটমসফিয়ার P1 T1, দেখো T1 ইকুয়াল টু কত হবে? T1 কোথায় গেল? T1 হচ্ছে এই যে 37, 273 যোগ 37 কেলভিন ইকুয়াল টু হচ্ছে 310 কেলভিন। এরপর আসো T2 তাপমাত্রায় যাচ্ছি আমরা। T2 হচ্ছে 27-এ আসবো, 37 থেকে 27-এ আসবো। T2 হচ্ছে, দেখো আমি ধরে নিলাম আর কি, P1 37, P1 হচ্ছে 50 অ্যাটমসফিয়ার আর T1 হচ্ছে 37। তো আমরা এখন আসতেছি 37 থেকে, মনে করো এই যে 27, তাহলে T2 হচ্ছে 273 যোগ 27 এত কেলভিন ইকুয়াল টু হচ্ছে 300 কেলভিন। এই P2 ইকুয়াল টু হোয়াট? অর্থাৎ 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মানে 300 কেলভিন তাপমাত্রায় P2 কত আমরা সেটাই দেখব। এটি আমাদের টার্গেট, আর কিছু নয়। বা P2 ইকুয়াল টু P1 এর মান 50, T2 মান হচ্ছে 300, T1 এর মান হচ্ছে 310। এই যে দেখো T1 এর মান 310। তাহলে এটা কত আসে সেটা আমি হিসাব করে রেখেছি, বের করছি। ইকুয়াল টু হচ্ছে 48.39 অ্যাটমসফিয়ার। আসো এখন কি দেখতে পাচ্ছি, যখন সে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থাকে তখন 50 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। তাহলে লাস্ট লিমিটটা হচ্ছে কি? 50 অ্যাটমসফিয়ার আর এই 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা যেটা 310 কেলভিন হয়, সেই তাপমাত্রায় তার চাপ 50 অ্যাটমসফিয়ার ধরে নিয়েছি। এবার যখন আমরা যাব 300 কেলভিন তথা 27 ডিগ্রিতে, তখন তার চাপ কত হবে সেটা বের করলাম 48.39। তাহলে মজার বিষয় হচ্ছে কি, তাপমাত্রা যখন 27 থাকবে চাপ হবে 48.39 অ্যাটমসফিয়ার। যখন এটা 37-এ যাবে তখন হবে এই 50 অ্যাটমসফিয়ার। বাস, তো 50 অ্যাটমসফিয়ার
চাপ তো সে সহ্যই করতে পারে। তাহলে এই যে 27 থেকে 37-এর মধ্যে আপ ডাউন হলে এই সিলিন্ডারটি ব্রাস্ট হবে না, ফেটে যাবে না। তাহলে এটা ব্যবহার করা যুক্তিযুক্ত হবে। এই জন্য প্রথম সিলিন্ডার এবং দ্বিতীয় সিলিন্ডারের মধ্যে গ্যাস পরিবহনের জন্য দ্বিতীয় সিলিন্ডারটি অধিকতর উপযোগী হবে। ব্যাস হয়ে গেল। আমরা এই কথাটা এখন লিখব, ফিনিশিং লাইনটা লিখব, ফিনিশিং লাইনটা লিখব। মুছে ফেললাম, আশা করি তোমরা এটা লিখে নিয়েছো, লিখে নাও। মুছে ফেললাম। এবার আমরা লিখব, ফিনিশিং কথাটা লিখব। যেহেতু, দেখো কি লিখছি, যেহেতু প্রথম সিলিন্ডারটি চাপ 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপমাত্রায় 206.67 অ্যাটমসফিয়ার হয়, তাই এটি 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফেটে যাবে, ফেটে যাবে। কারণ এটি 200 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে, কারণ এটি 200 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। এটা লিখে নাও। দেখো আমি কি লিখেছি, যেহেতু প্রথম সিলিন্ডারটির চাপ 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 206.67 অ্যাটমসফিয়ার হয়, তাই এটি 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফেটে যাবে, কারণ এটি 200 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। অপরদিকে আমরা এটা মুছে ফেলবো। অপরদিকে দেখো, মুছে ফেললাম। অপরদিকে দ্বিতীয় সিলিন্ডারটি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অপরদিকে দ্বিতীয় সিলিন্ডারটির 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ 48.39 অ্যাটমসফিয়ার এবং 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ 50 অ্যাটমসফিয়ার, যা সে সহ্য করতে পারে, তাই এই সিলিন্ডারটি, তাই দ্বিতীয় সিলিন্ডারটি ব্যবহার অধিকতর উপযোগী হবে। তাই দ্বিতীয় সিলিন্ডারটি ব্যবহার করা করতে পারে, তাই এটি ফেটে যাবে না। আমরা এটা লিখি, তাই এটি ফেটে যাবে না। এটা লিখি, দেখো, সহ্য করতে পারে, তাই এটি ফেটে যাবে না। তাই এটি ফেটে যাবে না। এই কারণে দ্বিতীয় সিলিন্ডারটি ব্যবহার করা অধিকতর উপযোগী হবে। আচ্ছা, দেখি আমি কি লিখেছি, একটু দেখে নাও। অপরদিকে দ্বিতীয় সিলিন্ডারটির
27°C তাপমাত্রায় চাপ 48.3 অ্যাটমসফিয়ার এবং 37°C তাপমাত্রায় চাপ 50 অ্যাটমসফিয়ার, যা সে সহ্য করতে পারে, তাই এটি ফেটে যাবে না। এই কারণে দ্বিতীয় সিলিন্ডার ব্যবহার করা, এটা মুছে ফেললাম, ব্যবহার করা অধিকতর উপযোগী হবে, ব্যবহার করা অধিকতর উপযোগী হবে। অধিকতর উপযোগী হবে, উপযোগী হবে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের ঘ এটাও শেষ হলো। তাহলে কি দেখা যাচ্ছে যে দুটি সিলিন্ডারের মধ্যে দ্বিতীয় সিলিন্ডারটি গ্যাস পরিবহনের জন্য অধিকতর উপযোগী হবে, গাণিতিকভাবে সেটা আমরা দেখালাম। তাহলে আমাদের আজকে সকল বোর্ড 2018 সৃজনশীল 5-এর সমাধান কমপ্লিট হলো। গ এবং ঘ দুটি কমপ্লিট হলো, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা শেষ করলাম সকল বোর্ড 2018 সৃজনশীল 5। আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে আরও নতুন নতুন সালের নতুন নতুন সৃজনশীল নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।